খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভোটে জেতার জন্য যা যা কৌশল করে থাকেন, তার মধ্যে এই যে স্লোগানটা শুনলেন, জঘন্য একটা নোংরা স্লোগান, যেটা খেলা হবে, যেটা বাংলাদেশে একজন প্রাক্তন সাংসদ তিনি এই স্লোগানটা তুলেছিলেন এবং সেটা তৃণমূল আত্মীকরণ করে নেয়, সেটাকে খেলা হবে খেলা হবে করে। দেখুন, মমতা ব্যানার্জির যে কথাটা আপনারা একদম শুরুতে শুনলেন, যে 2026-এ নাকি আরও জোরে খেলা হবে, সেই খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই এসআইআরের যে শুনানি চলছে, সেই পর্বটা বেড়ে গেছে দিন, এবং সেই খেলাটা, যেটা নোংরা খেলা, সেটা তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। যেটা আজকে দুপুরে যে জঘন্য কাণ্ডটা হয়েছে, কোনো টিভি চ্যানেল ব্ল্যাক আউট করে দিয়েছে, আর আগামীকালকের বেশ কিছু খবরের কাগজ হয়তো ভেতরের পাতায় ছোট করে ছাপবে। তবে ডিজিটাল মিডিয়াম থাকার ফলে, এই যে সোশ্যাল মিডিয়া থাকার ফলে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো থাকার ফলে এই ঘটনা তো চাপা থাকবে না। একজন 81 বছরের মানুষকে তৃণমূলের একজন নেতা লাথি মারতে মারতে মেরে ফেলেছে। ঠিক শুনছেন, কলকাতা সংলগ্ন পুরসভা ব্যারাকপুরে যে জায়গা মনিরামপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসীচরণ অধিকারী, যার বয়স 81 বছর, সেই যে বৃদ্ধ এবং তার পরিবার নিয়ে তিনি থাকতেন, তার বাড়ির সামনে একটা ইললিগাল কনস্ট্রাকশন চলছিল, বেআইনি নির্মাণ। যে বেআইনি নির্মাণ মোটামুটি সমস্ত শহরে, যত পুরো এলাকা রয়েছে, ইনক্লুডিং কলকাতা, সল্টলেক, হাওড়া, সমস্ত জায়গায়, গ্রামেগঞ্জেও এখন এই বেআইনি নির্মাণ ছড়িয়ে পড়েছে। কিভাবে গ্রামেগঞ্জে হচ্ছে? সরকারি জায়গা দখল করে পার্টি অফিস, দোকান ইত্যাদি ইত্যাদি চলছে কনস্ট্রাকশন। আর এখানে শহুরে এলাকায় সরকারি জমি তো বটেই, অন্য লোকের জমির ওপরে সেখানে কনস্ট্রাকশন একটা দস্তুর হয়ে গেছে। কিন্তু বৃদ্ধ মানুষ, 81 বছরের যিনি বৃদ্ধ তুলসীচরণ অধিকারী, তিনি বাধা দিতে গিয়েছিলেন ব্যারাকপুরের যে মনিরামপুর 23 নম্বর ওয়ার্ডের, সেখানে যেখানে তার বাড়ি, তার সামনেই এই কনস্ট্রাকশন বেআইনি নির্মাণ চলছিল, এবং তিনি বাধা দিতে যান। তারপরে সেখানে চলে আসেন ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় আইনজীবী এবং তৃণমূলের ওই এলাকার একজন দোর্দণ্ড প্রতাপ নেতা। তিনি এসে মামাসি করে খিস্তি করতে শুরু করেন। পরিবার একদম বাপমা তুলে যা তা নোংরা ভাষায় গালাগালি করেন, চড়থাপ্পড় মারেন, এবং ওই প্রতিবাদী বৃদ্ধকে লাথি মারেন। বৃদ্ধ পড়ে যান, এবং বৃদ্ধ পড়ে যাওয়ার পরে তার পরিবারে, তারপরে ওই তো কাউন্সিলর চলে গেল, তারপরে তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এটা হচ্ছে তৃণমূলের যে বর্ধিত খেলা হবে, যে ভয়ঙ্কর খেলা হবে, আরও জোরে খেলা হবে বলে মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন এবং আরও বলবেন। দেখুন, এই বিষয়টাকে তৃণমূল খুব একটা পাত্তা দিচ্ছে না। একটা লোক দেখানো বলা হয়েছে, তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন পরে দেখবেন ভোটের আগে এই বেরিয়ে যাবে, এই কালপ্রিট বেরিয়ে যাবে, এবং কি মামলা রুজু হবে তার ঠিক নেই, আগাম বলা মুশকিল, তবে বেল টেল পেয়ে যাবে। এটা একদম মানে এখনই চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তো ঘটনা কি চাপা থাকবে? ঘটনার প্রতিবাদ কি হবে? তৃণমূলের এই খেলা হবে আরও কোথায় গিয়ে পৌঁছবে? এবং ভোটের আগে যদি এই অবস্থা হয়, ভোটের সময় কি হবে? আর কোনো কারণে যদি ভোটে জিতে যায় তৃণমূল, তখন কি হবে? যেটা টার্গেট, সেটা হচ্ছে যারা বিপন্ন, মানে যারা অসহায়, যারা মহিলা, শিশু, বৃদ্ধা, তাদের উপরে কেন আক্রমণ হয় বলুন তো? বিষয়টা একটুখানি বিরাট কিছু ভাবার দরকার নেই, খুব সহজ। এটা হচ্ছে ধমকানো, চমকানো, এটা হচ্ছে ভয় দেখানো, যে দেখো আমরা কি করতে পারি। যদি বেশি বিরোধিতা করার চেষ্টা করো, যদি প্রতিবাদ করার চেষ্টা করো, তোমার হালও কিন্তু এটাই হবে। এবং যে লোকটা সবচেয়ে বেশি অসহায়, 81 বছরের বৃদ্ধ, মানে আমার বাবা, তিনি প্রয়াত হয়েছেন, আমার বাবাও বেঁচে থাকলে 81 বছর হতেন না। আপনাদের অনেকের বাবা মা 81 বছর হয়তো বয়স, বা ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, এই বয়সে শরীর অশক্ত হয়ে যায়, শরীর দেয় না, মানে প্রতিবাদটুকু শুধুমাত্র মুখে করা যায়, শুধুমাত্র লজিক্যালি প্রতিবাদ করা যায়, যুক্তি দিয়ে বলা যায়, এর বাইরে আর কিছু করা যায় না। এবং তৃণমূলের যে বাহিনী, তারা যদি ঝাঁপিয়ে পড়ে, কি করবেন? শিশুদের ছাড়ছে না, মহিলাদের ছাড়ছে না, বৃদ্ধাদের ছাড়ছে না। তো ব্যারাকপুরের ঘটনাটা ঘটেছে আজকে দুপুর নাগাদ। তারপরে টিভি চ্যানেলগুলোতে খুব একটা দেখাচ্ছে না, পোর্টালগুলো খুব একটা খবর করছে না, করবেও না।
প্রচুর টাকা নিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে খবর হবে না, আমরাই বলে যাব, আপনারা কমেন্ট করে যাবেন, ভোট চলে আসবে, তখনও পর্যন্ত এটা চলবে। কিন্তু সবার জানাটা খুব দরকার, যে বৃদ্ধ মারা গিয়েছেন তুলসীচরণ অধিকারী, তার ছোট ছেলে হেমন্ত অধিকারী, তিনি কি বলছেন আমরা একটু শুনে নেব। যে ওখানকার কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, আসুন শুনে নিই। লাঠি মেরে ছুঁড়ে ফাঁকি ঠিক? আপনারা বলুন না, একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে, বাবার বয়সী মানুষকে, একটা এত বড় মানুষ শিক্ষিত, উনি এর থেকে অশিক্ষা হওয়া ভালো, মানে অশিক্ষিত হয়ে থাকা ভালো। কিন্তু যা যা বলেছে না বলেছে ডিটেইলিং এ বলবি। উল্টোপাল্টা নোংরা ভাষায় খিস্তি মারা যা যা হয়েছে সবটা উনি আমাকে ছেলে পুরো ডিটেইলসটা বলতে হবে। বলুন থেকে সবটা বলো। কি দেখেন কত বড় করে দেখবে এটা? এখন দেখানোটা তো বড় কথা না। না দেখুন দেখানোটাও বড় কথা না। এটাই হচ্ছে কথা, একটা বয়স্ক মানুষ যে এইভাবে হলো সেটাই বড় কথা। হ্যাঁ, এরকম মানুষ সেটাও আপনারা জানতে পারেন। সবাই মিলে এই ছবি তোলার কি আছে? জানো না কেউ ভেতরে এটা খুলবো। উনি আমাকে ডাকলেন, আমি রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, রুমের কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে ডেকে নিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিসিউরিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিসিউরিটি অবজেকশন দেবো? আমি বললাম আমি জানি, আমাকে জানিয়েছিস? আমি বললাম না, আমি তো আপনাকে তো কিছু বলিনি, জানাইনি। আপনাকে জানিয়েছিলাম আগে, আপনাকে তো কিছু করলেন না। বলছে যে না, তুই ফট করে মিসিউরিটি দিকে সব চিঠি পিটি করে দিলি, এ করলি তা করলি, হ্যাঁ মিসিউরিটি লোক এলো, তুই এটা বন্ধ করে দিবি কাজটা? তুই এত বড় হিরো হয়ে গেছিস। ওই যে বাড়িটা হচ্ছিল ইনলিগালি, পাশে একটা আমাদেরই বাড়ি হচ্ছিল, মানে ওদের একজনের বাড়ি করছিল, তা আমার জায়গার উপরে সবকিছু করে ফেলছে, বুঝেছেন? সেই জন্য আমি প্রথম থেকে বলেছিলাম যে এটা বন্ধ করে দেয়। প্রতিবাদ করেছিলাম, প্রথম থেকে করেছিলাম, আমার দাদা প্রথম থেকে করে এসছে, আমার দাদা চিঠি দিয়েছে, সবকিছু করেছে, করে পরে ওকে সঙ্গে সঙ্গে বললো। তারপরে আমরা বললাম, কথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি, এ করেছি, কাউন্সিলর কোনো করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা। সে বলে চিঠি করে মিউনিসিপালিটি জমা দিই। আজকে তখন আমরা ওই যে বললো, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করলো কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে বলার পর আমার বাবা আমার বাবা ভেতর থেকে শুনেছে, আমরা বলে কি বলছিল রে? তখন আমার এই থেকে পুলিশ এসেছিল, মানে বাড়িতে পুলিশ এলো, আমাকে বললো আপনি কি জয়ন্ত অধিকারী? আমি বললাম না, আমি হেমন্ত অধিকারী। তো বলে তাহলে জয়ন্ত অধিকারী এখন পাওয়া যাবে না? আমি বললাম না, ও তো কাজে বেরিয়ে গেছে। কেন বলুন? বলে দরকার ছিল, বলে পুলিশকে ডেকে নিয়ে উনি চলে গেলেন কাউন্সিলর। তারপরে তো এবার বাবা বলে যে কি বলছিল তোকে? আমি বললাম দেখো এই বলছিল। তো বাবা চল তো দেখি, জিজ্ঞেস করি যে কি হয়েছে। তো এবার বলতে গেছি, বাবা বললো যে দাদা ওকে আপনি এই কথা বলেছেন? দাদা বললো দাদা এই কথা বলেন? বলছে কি না, তুই দালালি করতে এসেছিস খানকির ছেলে, বলে ব্যাস থাপড়া মারলো, বলে বাবাকে মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে আমাকে ওরা সাইড ছিল, বাবাকে ধরে নিল, বাবাকে ধরতে গেলাম, আমি ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে ক্যাট করে, বুঝেছেন? রবীন্দ্র, হ্যাঁ, লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথিটা চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলেন? আমাকে হ্যাঁ বয়স 81 বছর। তারপরে লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে বাবাকে তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে দৌড়ে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তারপরে এখানে ডাক্তাররা বললেন যে আমি বাবা এক্সপায়ার করে গেছে। তুলসীচরণ অধিকারী, বয়স 81। কি চাইছেন আপনি এই মুহূর্তে? কি চাইছেন? আমরা বিচার চাইছি। কার বিচার চাইছেন? কাউন্সিলর। উনি একজন আইনজীবী প্লাস কাউন্সিলর, এই ধরনের ঘটনা কি বলবেন আজকে? কি পুলিশের কাছে কি দাবি রাখবেন? হ্যাঁ তুই বল। আইনের যিনি রক্ষক, তুমি কিভাবে আইন তুলে নিয়ে আসো? আইনের রক্ষক এখন তো সেটাই তো আমরা তো সেটাই তো চিন্তা ভাবনা যে কি করে করলো। কি চাইছেন? দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক। বাবা তো ফেলতে পারবো না। হেমন্ত অধিকারী রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে কাউন্সিলর, তৃণমূলের নেতা, তার প্রাথমিক যেটা দাবি ছিল যে সে দোষী না। দেখুন, কেউ দোষ করলে, কেউ অপরাধ করলে, ক্রাইম করলে সে তো বলবে না হ্যাঁ আমি দোষী। তো তিনি নিজে একজন আইনজীবী, তার ফলে, এবং গোটা তৃণমূল তার পাশে আছে, যদিও নামমাত্র লোক দেখানোর জন্য একটা সাসপেনশন করা হয়েছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, সাংসদ সব সেখানে গিয়েছিলেন এবং একটা গলা ভারী করে বলা, এই সব জিনিসকে সমর্থন করি না। এখন গোটা এলাকার মানুষ যেভাবে ক্ষেপে গেছেন, এবং আস্তে আস্তে খবরটা যত বাংলার প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছতে শুরু করবে, তার আগেই এই ব্যবস্থাটা নিয়েছে। এখন তৃণমূল যেটা কিছু করার চেষ্টা করছে, তাদের যারা প্যানেলে বসেন, চ্যানেলে বসেন,
মুখপাত্র বা আর যারা আছেন নেতা কর্মী সমর্থক যারা মানে বিভিন্ন রকমের পদে রয়েছেন আর কি, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে যেটা কথাবার্তা চলছে যে অন্যান্য রাজ্যে আজকে কি কি হয়েছে সেটা খবর নাও। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আসামে কি হয়েছে, বিহারে কি হয়েছে, উড়িষ্যায় কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, গুজরাটে কি হয়েছে, সেখানে কোন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেইগুলো ভিডিও ফুটেজ আনাও এবং অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলো, করে এটাকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করো। আর বাংলার মানে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সেটাকে করো, এবং সেই চেষ্টা অনেকটা সার্থক হয়েছে। দেখুন, আগামী কালকের খবরের কাগজ আপনারা কিনবেন, দেখবেন পেজ ওয়ানে এটা তো লিড হওয়ার মতো খবর, মানে এর চেয়ে মর্মান্তিক ঘটনা তো হয় না। আপনাদের মনে থাকবে যে এসআইআরে নাকি মানে দুর্ঘটনা ঘটেছে, মালদার কোনো একটি জায়গায় দুর্ঘটনা ঘটেছিল, তার স্ত্রীকে মর্গে রেখে তার স্বামী গেছেন। তো দুর্ঘটনার সঙ্গে এসআইআরের কি সম্পর্ক? মানে এসআইআরে যাচ্ছেন বলেই দুর্ঘটনাটা হয়েছে এমন তো না। কোনোদিন বৃষ্টি হবে, কোনোদিন গরম পড়বে, ঠান্ডা পড়বে, কুকুর কামড়াবে, ছাদ থেকে পড়ে যাবে, গাছ থেকে পড়ে যাবে, পেটে ব্যথা হবে, তার সঙ্গে এসআইআরকে গুলিয়ে যোগ করে দিচ্ছিল। মানে এই যে গণমাধ্যমগুলো, টিভি চ্যানেল বা খবরের কাগজ, এসআইআরের কারণে মৃত্যু, বিয়ে করতে যাচ্ছে নাকি এসআইআর এর সঙ্গে তার কি সম্পর্ক? ভাই, তোমাকে ওই সময় কে বিয়ে করতে বলেছিল? না, বিয়ের আসর যাওয়ার আগে এসআইআরে যাচ্ছেন, কারো আবার কবরের মাটি নিয়ে চলে যাচ্ছে। সে ভয়ঙ্কর ব্যাপার, মানে হাস্যকর জায়গায় নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, এমন জায়গায় কেউ 92 বছরের মানুষ, 100 বছরের মানুষ, তার একটা বয়সজনিত কারণে মারা যাচ্ছে, তার সঙ্গে এসআইআরকে গুলিয়ে দিচ্ছে। এবং আমাদের কপাল ভালো যে ওই সময়টায় যারা ছিলেন তারা বলেছেন যে তৃণমূলের নেতা লাথি মেরেছেন, না হলে এটাকেও এসআইআর এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। এসআইআর এর আতঙ্কে মারা গেছেন, এটাকে ঢুকিয়ে দেওয়া হতো। এই যে মারা গেছেন তুলসীচরণ অধিকারী, 81 বছর বয়স, এটা কোন কপাল খারাপের তৃণমূলের, যে তৃণমূলের নেতা তো প্রথমে বলেই দিয়েছিল না না আমি দোষী নই, একদম ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আমি কোনো মারধর করিনি, বাজে কথা বলিনি, ওরাই আমাকে মারধর করেছিল, আমি কোনো ক্রমে প্রাণে বেঁচে চলে এসেছি, এরকম একটা বয়ান কিন্তু বাজারে ছড়াতে শুরু করেছিল। কিন্তু এটা এতটাই দিনের আলোর মধ্যে ঘটেছে, এত লোক দেখে ফেলেছে, পরিবারের লোকেরা তারা স্বীকার করেনি, তারা যেই বিবৃতি দিয়ে দিয়েছে যে আমি দেখেছি আমার চোখের সামনে তৃণমূলের নেতা লাথি মেরেছে, আমার বাবা পড়ে গেছে, তার ফলেই মৃত্যু হয়েছে, এটাকে আর চাপা দেওয়া সম্ভব হয়নি। এখন কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। ভিন রাজ্যে কি কি হচ্ছে আপনারা তৃণমূলের ওয়েবসাইটটা খুলুন, ফেসবুক পেজ খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, দেখবেন কোন কোন রাজ্যে কি কি হয়েছে, গাজায় কি হয়েছে, ইসরায়েলে কি হয়েছে, প্যালেস্তাইনে কি হয়েছে, আমেরিকায় কি হয়েছে, ব্রিটেনে কি হয়েছে, এইসব নিয়ে। কলকাতা সংলগ্ন একটা পুরসভায় একজন বয়স্ক মানুষকে তৃণমূলের নেতা লাথি মারতে মারতে খুন করে ফেললো, সেটাকে চাপা দেওয়ার জন্য কোন রাজ্যে কি হয়েছে সেটা খুঁড়ে খুঁড়ে আনা হচ্ছে। আর খবরের কাগজগুলো তো এমনি বিক্রি হয়ে গেছে, টেলিভিশন চ্যানেলগুলো অ্যাড দেবে বলে কথা দিয়ে দিয়েছে তৃণমূল, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও কোটি কোটি টাকার খেলা চলছে। তার ফলে এই ঘটনা খুব বেশি আপনারা পাবেন না, আশাও করবেন না। আশা করি এটা আপনারা আশা করে বসে থাকবেন না যে খবরের কাগজে ফ্লায়ার হবে, ফ্লায়ার মানে 8 কলমে লিড হবে, সেটা আশা করবেন না। টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা ধরে এটা চলবে, এটা দেখানো হবে, তার পরিবারের বাইট দেখানো হবে, ওই বৃদ্ধের মৃত্যু, অসহায় মৃত্যু, কিভাবে লাথি মারা হলো সেগুলো দেখানো হবে, আশা করবেন না। আপনারা যদি চান যে এই খবর আরো বেশি করে মানুষের কাছে পৌঁছক, তাহলে এই এপিসোডটাকে দয়া করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, মেসেঞ্জারে শেয়ার করবেন। এই কন্টেন্টটাকে গুছিয়ে রেখে দেবেন, ভোটের সময় কেউ যখন আসবে ভোট চাইতে, বিশেষ করে শাসক দলের নেতারা নেত্রীরা, তখন দেখাবেন যে এই তো তোমাদের দল, বৃদ্ধকেও ছাড়ে না, অসহায় বৃদ্ধ। দেখবেন প্রতিবন্ধীদের উপরে অত্যাচার খুব বেশি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল। কেন করে বলুন তো? বেচারা যারা হাঁটতে পারেন না, যারা হাত নেই, পা নেই, দেখতে পান না, শুনতে পান না, শয্যাশায়ী, তাদের উপরে বেশি করে অত্যাচার করা হয়, কারণ তারা বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে 26-এর আসল খেলা, আরো বড় করে খেলা, যেটা তৃণমূলের নেত্রী বলেছে, প্রকাশ্যে বলেছে, এবারে ভয়ঙ্কর খেলা হবে, আরো বড় করে খেলা হবে। আপনারা যদি চান এই খেলা হবে তো হবে, আপনারা যদি না চান হবে না তো হবে না। প্রতিবাদ প্রতিরোধ যদি করতে চান তাহলে তা করতে পারেন। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে
কিছু কমেন্ট করতে চান, প্রতিবাদ করতে চান, অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।